আগামীদিন জনাব অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান বিশেষ অতিথি হিসেবে ইতিমধ্যেই আপনাদের সামনে বক্তব্য পেশ করেছেন। আমাদের উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন আগে যে ছাত্র সংসদ নির্বাচন হলো, সেখানে সেই নির্বাচনে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলে সনাতন ধর্মের প্রতিনিধি হিসেবে যিনি সেখানে কার্যনির্বাহী সদস্য হিসেবে বিপুল ভোটে যিনি নির্বাচিত হয়েছেন, আমাদেরই পার্শ্ববর্তী দিনাজপুরের কৃতি সন্তান, এই সনাতন ধর্মেরই আপনাদের একজন সন্তান, একান্ত প্রিয় ভাই সুজন চন্দ্র বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন। বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁ জেলা শাখার সম্মানিত সেক্রেটারি, আমার শ্রদ্ধাভাজন মেজ ভাই, যাকে আপনারা একসময় ভোট দিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিলেন, আমার শ্রদ্ধাভাজন জনাব আলমগীর হোসেন সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সনাতন ধর্মের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত সনাতন ধর্মের ভাইয়েরা, আমার পক্ষ থেকে আপনাদের প্রতি আদাব এবং আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভাইরা, আমরা দীর্ঘক্ষণ ধরে এখানে অপেক্ষা করছি আমার একটু কথা শোনার জন্য, আমাকে একটু দেখার জন্য। আমি আপনাদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। অত্যন্ত ব্যস্ততম সময়ে আপনারা সাংসারিক এবং ব্যবসায়িক অথবা আপনাদের যে পারিবারিক যে ব্যস্ততা, সেই ব্যস্ততাগুলোকে উপেক্ষা করে শুধুমাত্র আমাকে দেখার জন্য, আমার কথা শুনবার জন্য আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন। এজন্য আপনাদের প্রতি আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। মহান সৃষ্টিকর্তার কাছে আপনাদের জন্য দোয়া করি, মহান সৃষ্টিকর্তা আপনাদের এই সময়গুলো কবুল করে নিয়ে উত্তম যা যা আপনাদেরকে দান করুন। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বাংলাদেশ গড়তে চায়, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায়, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ গড়তে চায়। এই দুর্নীতিমুক্ত, ইনসাফ এবং ন্যায়ের এই বাংলাদেশ গড়ার জন্য আমরা শুধুমাত্র মুসলমান সম্প্রদায় নয়, এখানে সকল সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল সম্প্রদায়ের মানুষগুলোকে সাথে নিয়ে আগামী দিনের নিরাপদ, সুখী, সমৃদ্ধ, সম্প্রীতির বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমাদের ঠাকুরগাঁ আমাদের প্রিয় আমাদের মাতৃভূমি, উত্তরবঙ্গের একেবারে প্রান্তিক সীমা আমাদের বাড়ি, খুবই অবহেলিত এলাকার মানুষ আমরা দীর্ঘ সময় ধরে লক্ষ্য করেছি আমাদের পরিচয় দেওয়ার মতো এখানে কাঙ্ক্ষিত কোনো ডেভেলপমেন্ট এখানে হয়ে ওঠেনি। তাই আমরা চাই এই ঠাকুরগাঁর সকল মানুষগুলো মিলিয়ে, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে আগামী দিনের সুন্দর ঠাকুরগাঁ, উন্নত ঠাকুরগাঁ, ডেভেলপমেন্ট ঠাকুরগাঁ আমরা করতে চাই। আজকে এই ঠাকুরগাঁর স্বাস্থ্যসেবার কথা যদি আপনাদেরকে বলি, এই স্বাস্থ্যসেবা শুধুমাত্র মুসলমান সম্প্রদায়ের জন্য নয়, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের জন্যই স্বাস্থ্যসেবা দরকার। আজকে এই ঠাকুরগাঁয়ে যদি একটা মেডিকেল কলেজ হাসপাতাল থাকতো, উন্নত যদি চিকিৎসা সেবার জন্য এখানে যদি প্রয়োজনীয় ব্যবস্থা থাকতো, তাহলে এই অবহেলিত এলাকার মানুষ, গরিব দুঃখী মানুষ স্বাস্থ্যসেবা থেকে তারা বঞ্চিত হতো না। জমি বিক্রি করে, গবাদি পশু বিক্রি করে, অনেক ক্ষয়ক্ষতি করে রংপুর, ঢাকায় গিয়ে তাদেরকে চিকিৎসা সেবা নিতে হতো না। আজকে এই ঠাকুরগাঁয় মেডিকেল কলেজ হাসপাতাল না থাকার কারণে, এই জায়গায় উন্নত চিকিৎসা সেবা না পাওয়ার কারণে মানুষ নিরুপায় হয়ে একটা পর্যায়ে ঢাকায় যেতে তারা বাধ্য হয়। ইনশাআল্লাহ আগামী দিনে সবাইকে সাথে নিয়ে এই ঠাকুরগাঁয় আমরা একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে ঠাকুরগাঁয় অর্থনৈতিক দিক থেকে আমরা অনেক পিছিয়ে পড়া একটি জেলার নাম। এখানে কোনো ইন্ডাস্ট্রি নাই, এখানে কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠেনি।
এখানে ইপিজেড এখন পর্যন্ত চালু হয়নি, এখানে বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর এখন পর্যন্ত চালু হয়নি। আজকে যদি এখানে ইপিজেড চালু হয়ে যায়, বিমানবন্দর যদি চালু হয়ে যায়, তাহলে দেখবেন বড় বড় শিল্প প্রতিষ্ঠান এখানে গড়ে উঠবে। ধনী ব্যবসায়ীরা, টাকাওয়ালা ব্যবসায়ীরা এখানে ইনভেস্ট করবে, বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে। আর এই শিল্প প্রতিষ্ঠান যখন এখানে গড়ে উঠবে, তখন দেখবেন এই ঠাকুরগাঁর অর্থনীতির চাকা সমৃদ্ধ হবে, উন্নত হবে এবং গতিশীল হবে। আমাদের এই ঠাকুরগাঁর হাজার হাজার বেকার যুবক যুবতীদের এই ইন্ডাস্ট্রিতে, এই ইপিজেডে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। তাই আগামী দিনে আমাদের এই ঠাকুরগাঁর অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, হাজার হাজার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আগামী দিনে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা আগামী দিনে ইপিজেড চালু করতে চাই। এখানে শিল্প কারখানা গড়ে তুলতে চাই। আমাদের বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর এখানে আমরা চালু করতে চাই। সম্মানিত ভাইয়েরা, আমাদের এখানে বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, আছে? বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। আমাদের এই ঠাকুরগাঁর সন্তানদেরকে আমাদের দিনাজপুর, রংপুর, ঢাকায় গিয়ে পড়াশোনা করতে হয়। বিশ্ববিদ্যালয় নেই আমাদের। আজকে যদি এই ঠাকুরগাঁ একটা বিশ্ববিদ্যালয় থাকতো, ইঞ্জিনিয়ারিং কলেজ থাকতো, এখানে যদি কৃষি কলেজ থাকতো, তাহলে হয়তোবা আমরা এর পরিচয়ে আমরা বাংলাদেশের মানচিত্রে পরিচিত হতে পারতাম। কিন্তু আসলে আমাদের এটা না। আগামী দিন ইনশাআল্লাহ আমরা এই ঠাকুরগাঁর সকল মানুষকে সাথে নিয়ে এই ঠাকুরগাঁ আমরা বিশ্ববিদ্যালয় গড়ে তুলব, এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে তুলব, এখানে আমাদের কৃষি কলেজ গড়ে তোলার মধ্য দিয়ে শিক্ষার শহরে এই ঠাকুরগাঁকে আমরা পরিণত করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের কৃষকরা সার থেকে বঞ্চিত হয়, তাই না ভাই? সার থেকে বঞ্চিত হয়। কৃষিকাজের সাথে সম্পৃক্ত অধিকাংশ মানুষ কিন্তু কৃষিকাজ করার জন্য তারা পর্যাপ্ত কোনো সার পায় না। তাই আগামী দিনে আমরা এই ঠাকুরগাঁর মানুষগুলো একসাথে মিলে আওয়াজ তুলব। আমাদের কৃষিকাজের, আমাদের আয়ের প্রধান উৎস হলো, আমার জীবিকা নির্বাহের প্রধান উৎস হলো কৃষি। সুতরাং এই কৃষিকাজের জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে আমাদের সার সরবরাহ করতে হবে, বীজ সরবরাহ করতে হবে, উন্নত মানের বীজ সরবরাহ করতে হবে, আমাদের কৃষকদেরকে উন্নত ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। এই দাবি আমরা ঠাকুরগাঁর পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমরা জামাত ইসলামী সবসময় সকল সম্প্রদায়ের মানুষগুলো নিয়ে কাজ করতে চায়। আমরা একই মহল্লায় বসবাস করব, একই পাড়ায় বসবাস করব, একই গ্রামের মধ্যে বসবাস করব। আমরা চাই একই গ্রামের মধ্যে বসবাস করে আমাদের মধ্যে সৌহার্দ্য তৈরি হয়ে যাক, ভালোবাসা তৈরি হয়ে যাক, আমাদের মধ্যে সম্প্রীতি তৈরি হয়ে যাক। আমরা ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের একই পাড়ায়, একই মহল্লায়, একই গ্রামের মধ্যে আমরা সুন্দর শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আজকে দীর্ঘদিন ধরে আমরা যে রাজনৈতিক কালচার দেখেছি, যে রাজনৈতিক কালচারটা হলো নোংরা রাজনৈতিক কালচার, পচা রাজনৈতিক কালচার, নষ্ট রাজনৈতিক কালচার, প্রতিহিংসার রাজনৈতিক কালচার। যখন যে সরকার ক্ষমতায় আসে তখন বিরোধীদের উপরে জুলুম নির্যাতন চালায়, তার ঘুম হারাম করে দেয়, তার ব্যবসাটা ঠিকমতো চালাতে দেয় না, সংসার, স্ত্রী পরিজন সংসারে ঠিকমতো সে থাকতে পারে না। আমরা চাই আগামী দিনে একই পাড়ার মধ্যে, একই মহল্লার মধ্যে, একই গ্রামের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন বসবাস করবে, কিন্তু তাদের মধ্যে কোনো প্রতিহিংসা থাকবে না। প্রতিহিংসার রাজনীতি আমরা আমাদের সমাজ থেকে, আমাদের ঠাকুরগাঁ থেকে চিরতরে নির্মূল করতে চাই। আমরা সম্প্রীতি, ভালোবাসা এবং সৌহার্দ্যের রাজনীতি এই ঠাকুরগাঁয় প্রতিষ্ঠিত করতে চাই। আপনারাও কি সেটি চান? যদি আগামী দিনে এই ঠাকুরগাঁয় যদি সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্যের রাজনীতি যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে দেখবেন আমাদের মধ্যে হানাহানি থাকবে না, আমাদের মধ্যে কাটাকাটি থাকবে না, প্রতিহিংসা থাকবে না, আমাদের মধ্যে মারামারি থাকবে না। আমরা এগিয়ে যাব, আমাদেরকে কেউ পিছনের দিকে আর কেউ টেনে ধরতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী এই কাজটি করবে ইনশাআল্লাহ আগামী দিনে। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে হিন্দু সম্প্রদায়ের ভাইরা দেখুন, আপনাদের যে কোনো বিপদ মুসিবতে জামাত ইসলাম সবসময় আপনাদের পাশে ছিল। আমরা যখন ফিল করেছি যা
কোনো দুষ্কৃতিকারী হয়তো পূজার সময় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সময় হয়তো আপনাদের বাধা দিতে পারে, আপনাদের পূজা অর্চনায় বিঘ্ন ঘটাতে পারে। এই আশঙ্কা চিন্তা করে আমরাই কিন্তু সর্বপ্রথম আপনাদের মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি। প্রশাসনের সহযোগিতা নিয়ে আপনাদের পূজা অর্চনাগুলোকে নির্বিঘ্ন করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের জামাত ইসলামীর ইতিহাসে এমন কোনো উদাহরণ নেই যেখানে আমরা হিন্দু সম্প্রদায়ের উপরে অত্যাচার করেছি, নির্যাতন করেছি, আমরা কারো উপরে চাঁদাবাজি করেছি, কারো জমিজমা দখল করেছি। এই ধরনের কোনো ইতিহাস, কোনো ঘটনা জামাত ইসলামীর সাথে পাওয়া যাবে না। ভাই যাবে ভাই? জামাত ইসলামী কাজ করেছে কখনো? সুতরাং অতীতেও করে নাই, সামনের দিনে করবে না। বরঞ্চ আপনাদের যে কোনো বিপদ মুসিবতে আমরাই আপনাদের পাশে সবসময় ছিলাম, আছি এবং সামনের দিনেও থাকবো ইনশাআল্লাহ। আপনার ভয় পাবেন না। আপনার সবসময় নিজেদেরকে সংখ্যালঘু ভাবেন, নিজেদেরকে সংখ্যালঘু ভাবেন। এই যখনই সংখ্যালঘু ভাবেন তখনই আপনাদের মধ্যে আতঙ্ক ঢুকে যায়, আমরা তো সংখ্যায় কম। কিন্তু আমাদের আমিরে জামাত বলেছেন এই বাংলাদেশের সংখ্যালঘু বলতে কিছু থাকবে না, সবাই আমরা বাংলাদেশের নাগরিক, সবাই সমান অধিকার পাবো। সুতরাং আগামী দিনে আপনারা কখনোই নিজেকে সংখ্যালঘু ভাববেন না, আমরাও কখনো আপনাদেরকে সংখ্যালঘু বলবো না। সংখ্যাগুরু, সংখ্যালঘিষ্ঠ বলতে এই বাংলাদেশে কিছুই থাকবে না, থাকবে আমরা সবাই বাংলাদেশি। আমরা বাংলাদেশি হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবো এই রাষ্ট্র থেকে ইনশাআল্লাহ। জামাত ইসলামী এমন একটা সংগঠন, দেখুন আমরা ধর্ম বর্ণ ভেদে কাউকে পার্থক্য করি না। আমাদের প্রচুর হাসপাতাল আছে, আপনারা জানেন জামাত ইসলামীর নেতৃবৃন্দের পরিচালিত অনেক হাসপাতাল আছে, যে হাসপাতালগুলোতে শুধু মুসলমানরা চাকরি করে না, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও সেখানে চাকরি করে। আপনারা জানেন আমাদের ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত, তার একটা হাসপাতাল আছে সিলেটে, সেই হাসপাতালের অসংখ্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষগুলো সেখানে চাকরি করে। তার মানে আমাদের আমিরে জামাতের হসপিটালে যদি, জামাত ইসলামীর হসপিটালে যদি আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষগুলোকে চাকরি দিতে পারি, তাহলে বুঝেন যে আমরা কখনো পার্থক্য করি না, আপনাদেরকে কখনো আমরা বঞ্চিত করি না। আমি দেলোয়ার হোসেন আজকে প্রায় বিগত 10-12 বছর ধরে আমি একাধারে কিছু সামাজিক কার্যক্রম এই ঠাকুরগাঁয়ে পরিচালনা করি। গরিব দুঃখী মানুষের জন্য আমি কাজ করি। শীতের সময় হাজার হাজার কম্বল বিতরণ করি। এই কম্বলের বড় একটা সংখ্যা আমাদের হিন্দু সম্প্রদায়ের মাঝে আমি বন্টন করি, বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে আমি বন্টন করি। সুপেয় পানির সমস্যা যেখানে রয়েছে, টিউবওয়েল দরকার, ভালো খাবার পানি সংগ্রহের জন্য অনেক দূর দূরান্তে যেতে হয়। খোঁজ খবর নিয়ে আমি দেখে আমরা হাজার হাজার এই জায়গায় সুপেয় পানির সমস্যা মেটানোর জন্য আমরা টিউবওয়েল বসিয়ে দিয়েছি, টিউবওয়েল স্থাপন করেছি। এই টিউবওয়েলগুলোর মধ্যে একটা বড় সংখ্যা হলো আমাদের হিন্দু সম্প্রদায়ের মাঝে আমি এটা বন্টন করেছি। আপনারা জানেন কয়েক মাস আগে আমি কিছু গবাদি পশু আমি বিতরণ করেছিলাম, উপহার দিয়েছিলাম, গরু ছাগল উপহার দিয়েছিলাম স্বাবলম্বী বানানোর জন্য। এই গবাদি পশুর একটা বড় সংখ্যা গেছে হিন্দু সম্প্রদায়ের মানুষগুলোর জন্য। আমি সেলাই মেশিন বিতরণ করি স্বাবলম্বী বানানোর জন্য, রিক্সা ভ্যান বিতরণ করি স্বাবলম্বী বানানোর জন্য। সেই কাজগুলোর একটা বড় সংখ্যা হিন্দু সম্প্রদায়ের মানুষদের জন্য আমি বিতরণ করেছি। এভাবেই আমরা সবসময় ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য আমরা কাজ করতে চাই, কারণ কাউকে বাদ দিয়ে কখনো এগোনো যায় না। তারাও মানুষ, আমরাও মানুষ, আমরা সবাই এক জায়গার নাগরিক, এক জায়গার বাসিন্দা। সুতরাং আমাদের মধ্যে সৌহার্দ্য থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, সুখে দুঃখে অংশীদার থাকতে হবে, বিপদ মুসিবতে একে অপরের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের ভাই পঞ্চগড়ে ঘটনা বলেছেন, সেখানে যখন আপনারা বিপদগ্রস্ত হয়েছিল, প্রায় 72 জন মানুষ যখন আপনাদের সম্প্রদায়ের মারা গিয়েছিল, সেখানে আমরাই সর্বপ্রথম আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম। বিভিন্ন জায়গায় টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে আপনাদের বড় একটা ফ্যামিলি সেখানে পুড়ে সারকার হয়ে গিয়েছিল, সেই জায়গায় একজন মানুষ বেঁচেছিল, একটা সন্তান বেঁচেছিল, তার দায়িত্ব আমরা নিয়েছি। আমরা ছুটে গিয়েছিলাম ওই বিপদগ্রস্ত ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য। এভাবে সারা বাংলাদেশ ব্যাপী বন্যা যখন হয়, যখন পানিতে বন্যা তৈরি হয়ে যখন মানুষজন ক্ষতিগ্রস্ত হয়, তখন আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষগুলোর পাশে আমরাই দাঁড়িয়েছি। অগ্নিকাণ্ডে যখন কোথাও ক্ষতিগ্রস্ত হয়, তখন সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষদের সহযোগিতার জন্য আমরাই সর্বপ্রথম হাত বাড়িয়েছি। এভাবেই আমরা দীর্ঘ সময় ধরে জামাত ইসলামী হিন্দু সম্প্রদায়ের কোনো ক্ষতি নয়, তাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া নয়,
বরঞ্চ তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য, তাদের নিরাপত্তার জন্য, তাদের সুখে দিকে অংশীদার হয়ে আমরাই সবসময় কাজ করেছি ভাইয়ের আমার। এই জন্য আগামী দিন আজকে আপনাদেরকে হয়তো অনেকেই ভুল বুঝাবে, আপনারা কেউ ভুল বুঝবেন না ইনশাআল্লাহ। অনেক ধরনের কথাবার্তা বলবে, বরখা পরিয়ে দিবে, পূজা থাকবে না, মানে মন্দির থাকবে না, এগুলো হলো মিথ্যে কথা। কারণ ইসলাম কখনো কোনো ধর্ম আরেকটি ধর্মের উপরে চাপিয়ে দেয় না। ইসলাম কখনো আমাদেরকে এই নির্দেশ দেয় না যে ধর্মীয় স্বাধীনতা ব্যাঘাত ঘটিয়ে দাও, বরঞ্চ আমাদের রসূল, আমাদের নবী আমাদেরকে বলেছেন, কোনো হিন্দু সম্প্রদায় অর্থাৎ অমুসলিমদেরকে কেউ যদি অত্যাচার করে, নির্যাতন করে, তাদেরকে বাড়িঘর থেকে যদি বের করে দেয়, আমি রসূল বলছি ওই অত্যাচারী ব্যক্তির বিরুদ্ধে আমি সাক্ষী দেব। তার মানে ইসলাম এমন একটা ধর্ম সকল ধর্মের প্রতি সম্মান জানায়, তাদের নিরাপত্তা, তাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে ইসলাম। আমরা সেই ইসলামের অনুসারী। সুতরাং আমরা আমাদের দ্বারা কখন আপনাদের ক্ষতি হবে না, আপনাদের পূজা বন্ধ হবে না, আপনাদের মন্দির বন্ধ হয়ে যাবে না, বরঞ্চ আপনাদের নিরাপত্তা, আপনাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আসুন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ আমার, কোনো অপপ্রচারে কান না দিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, উন্নত ঠাকুরগাঁ, সমৃদ্ধ ঠাকুরগাঁ, নিরাপদ ঠাকুরগাঁ, দুর্নীতিমুক্ত ঠাকুরগাঁ গড়ার জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করব ইনশাআল্লাহ। আবারও আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। শত ব্যস্ততার মাঝেও আপনারা এখানে এসে আজকের এই প্রোগ্রামকে, আজকের এই মতবিনিময় সভাকে আপনারা সফল করেছেন। আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আদাব এবং সবার প্রতি অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ।